আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে মঙ্গলবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে ৯ ডিসেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। তো একটি ঘটনার বিবরণ এসেছে যে ১৯৭১ সালের ৫ই আগস্ট মধ্যরাতে আমরা অপারেশন জ্যাকপট পরিচালনা করি এবং যাতে পাকিস্তানের অনেকগুলো জাহাজ ধ্বংস করা হয়। তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত পড়ব। এরপর আপনারা দেখছেন যে ভোট নিরপেক্ষ হবে, আশাবাদী ৫০% মানুষ। আর সামনের যে নির্বাচন সেখানে 66% মানুষ মনে করে যে বিএনপি হচ্ছে বেশি আসন জিতে জয়লাভ করবে এবং নির্বাচনের যে তফসিল সেটি আগামীকাল অথবা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। তো আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এই স্বাধীন বাংলা বেতারকেন্দ্র এবং এখান থেকে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু পরিচালিত হয়েছিল। তো আমরা বিস্তারিত পড়ব। তার আগে আপনারা একটা প্রোগ্রামের নাম জেনে রাখেন, সেটি হচ্ছে জল্লাদের দরবার। এই জল্লাদের দরবার হচ্ছে একটি ব্যঙ্গাত্মক নাটক যেটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত হতো এবং এটির পরিচালক ছিল হচ্ছে কল্যাণ মিত্র এবং এই নাটকে অভিনয় করেছিলেন রাজু আহমেদ। তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে বেকারত্ব আমাদের দেশের একটা বড় সমস্যা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে এরকম 66% স্টুডেন্ট কোনো ফুল টাইম হচ্ছে কাজের সাথে যুক্ত নন এবং এর পিছনে যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে তাদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় তাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে। তো আপনারা দেখছেন যে আজকে রোকেয়া দিবস এবং 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্ধু গ্রামে রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেছিলেন। তো তাকে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত হিসেবে মনে করা হয়। তো রোকেয়া দিবস উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা বাণী এসেছে। তিনি বলেন যে নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তো রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে কিন্তু রচনা আসতে পারে আপনার বাংলায়, এই জিনিসটা একটু মনে রাখতে পারেন। অপারেশন জ্যাকপট সম্পর্কে কিছু তথ্য দেই। এখানে যেটা মূলত এসেছে যে ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে আমাদের যে তরুণরা আছে তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছিল এবং অপারেশন জ্যাকপটের যে পরিকল্পনা সেটি অনেক আগে থেকেই ছিল। তো এখানে মূলত একটা গান হচ্ছে সংকেত হিসেবে ব্যবহার করা হয় যে এই দুটো গান যখন বাজবে আপনারা আক্রমণ করবেন। তো প্রথম গানটা ছিল 14ই আগস্ট হচ্ছে আপনার বাজে, সেটি হচ্ছে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান তার বদলে চাইনি কোনো দান। এই গানটা বাজার পরে মুক্তিবাহিনীর যারা ছিল তারা বুঝেছিল যে দ্বিতীয় সংকেত আসবে এবং তারপর তারা হচ্ছে আক্রমণ করবে। তো দ্বিতীয় গানটি ছিল যে আমার পুতুল আজকে যাবে প্রথম শ্বশুরবাড়ি। এরপরে হচ্ছে আপনার মুক্তিবাহিনীর হচ্ছে আক্রমণ করে এবং অভিযানের কমান্ডোরা প্রায় একই সময় 4টি বন্দরে 26টি জাহাজ হচ্ছে ডুবিয়ে দেয়। তো এর ফলে আমাদের কী লাভ হয়েছে আপনারা একটু দেখেন, এখানে যেটা এসেছে সেটা বলছে যে এই নৌপথ ছিল হচ্ছে আপনার পাকিস্তান থেকে যে অস্ত্র আনা নেওয়ার হচ্ছে প্রথম মাধ্যম এবং এর ফলে যে তাদের যে অস্ত্র আনার ব্যবস্থা এটি হুমকির মধ্যে পড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের পক্ষে খবর প্রচার করতে শুরু করে এবং আন্তর্জাতিক অঙ্গনে হচ্ছে বাংলাদেশের যে প্রচারণা এবং বিশ্বাসযোগ্যতা আরও গতি পায় যে পাকিস্তানের যে সেনাবাহিনী তারা আমাদের উপর গণহত্যা চালাচ্ছে, এই বিষয়গুলো অনেক স্পষ্ট হয়ে উঠে আসে। তো বর্তমান বিশ্বে হচ্ছে ইন্টারনেট স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস একটা প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি এবং সেখানে বলছে যে ইন্টারনেট স্বাধীনতার স্কোরে বাংলাদেশ 100তে হচ্ছে 45 পেয়েছে এবং শীর্ষ দেশে অবস্থান করছে আইসল্যান্ড আর সর্বনিম্ন দেশ হচ্ছে চায়না এবং হচ্ছে মিয়ানমার। তো আমরা হচ্ছে আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে গার্ডিয়ান পত্রিকা থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস টিউলিপ সিদ্দিক 2 years ইন প্রিজন ইন অ্যাবসেন্সিয়া। অ্যাবসেন্সিয়া মিনস হচ্ছে অ্যাবসেন্স বোঝাচ্ছে এখানে। তো টিউলিপ সিদ্দিককে হচ্ছে বাংলাদেশের আদালত হচ্ছে 2 বছরের কারাদণ্ড দিয়েছে এবং বিশ্লেষকরা বলছেন এটি তাদের চোখে বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে চিহ্নিত হচ্ছে যেখানে ন্যায্য বিচার প্রক্রিয়া ঠিকমতো মানা হয় না। এই জায়গায় হচ্ছে অন্তর্বর্তী সরকার হচ্ছে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। আপনাদেরকে একটু দেখাই, এখানে যে বিষয়টি এসেছে যে ডিউ প্রসেস সম্পর্কে বলা হচ্ছে, যেখানে হচ্ছে একটা মামলা কিভাবে পরিচালিত হয় সেই প্রক্রিয়াকে বোঝায় এবং এই প্রক্রিয়াটা এখানে পরিষ্কার না। আগে থেকেই সবাই বুঝেছিল যে সরকারের নিশানা হচ্ছে কারা হচ্ছেন এবং তারা কি করেছেন যে সম্পদের যে মালিকানা আছে সেটি বদলে ফেলেছেন। ফলে যে সমস্যাটা হবে, সরকার যে পুনরুদ্ধার সম্পদ পুনরুদ্ধারের কথা বলছে এটি অনেকাংশে অসম্ভব হয়ে যাবে। তো আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকার আগাম প্রস্তুতি বা পদক্ষেপ কিন্তু ছিল না। এর প্রধান কারণ হচ্ছে যে সরকার আসলে রাজনৈতিকভাবে খুব একটা এক্সপেরিয়েন্স না এবং আমার মনে হচ্ছে যে আপনি ডক্টর ইউনূসকে অনেক শিক্ষিত বা অনেক প্রমিনেন্ট পার্সন বলতে পারেন, বাট পার্টিকুলার
যে জায়গা, মানে রাজনীতির যে জিনিসটা, সে বিষয়টা উনি খুব ভালোভাবে বুঝে উঠতে পারেননি। তো এখানে দেখেন, এখানে ইংরেজি ভাগধারা এই অন্তর্বর্তী সরকারকে লেম ডাক সরকার বা নিধিরাম সর্দার সরকার বলা যেতে পারে, কারণ এটি এমন এক সরকার যে কিনা নিজের মেয়াদের শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাদের কার্যকরিতা ও ভুলের সমালোচনা হয়তো বর্তমান সরকারের কোনো কাজে আসবে না, কিন্তু এই পুরো ঘটনা পরবর্তী সরকারের জন্য একটি শিক্ষা ও সতর্কতা হিসেবে কাজ করতে পারে। হট ফ্ল্যাশ নিয়ে 5টি ভুল ধারণা। আপনারা দেখছেন ডক্টর তানজিনা হোসেন এই বিষয়টি লিখেছেন। এখানে অ্যান্টিক্রাইনোলজি বিষয়টা হচ্ছে, এটা হরমোন নিয়ে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের হচ্ছে একটি শাখা। তো আপনাদেরকে চরমপত্র নিয়ে আরেকটি তথ্য দিতে চাই। এই চরমপত্র হচ্ছে আপনার স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত একটি অনুষ্ঠান। এটি সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল এবং এটি লিখেছেন হচ্ছে আপনার এম এ আক্তার মুকুল। আর এই চরমপত্র নামকরণ করেছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কর্মী আশফাকুর রহমান খান। তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন এবং পাঠ করতেন হচ্ছে এম এ আক্তার মুকুল। তিনি এর জন্য পারিশ্রমিক নিয়েছিলেন 7 টাকা 25 পয়সা। তো আমরা হচ্ছে আমাদের আজকের মতামত কলমে চলে এসেছি। আপনারা দেখছেন যে 7 কলেজ ঘিরে নতুন সংকট এবং শিক্ষা মন্ত্রণালয়কে সমাধান বের করতে হবে। তো আপনাদেরকে আমি যে বিষয়টা একটু বুঝাই বলতে চাই, সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন যে 7টা কলেজকে একত্রীকরণ করে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি করার প্ল্যান চলছে এবং আপনারা জানেন এর অধীনে একটা পরীক্ষা হয়েছে। তো নতুন যে শিক্ষার্থীরা হচ্ছে ভর্তি হয়েছে তারা বলছে যে আমরা তো সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমাদের তো নিজস্ব ক্যাম্পাস লাগবে, আমরা কেন ইডেনে ক্লাস করব। এবং 7 কলেজ বা ইডেনের যে শিক্ষকরা বা যারা ওখানে আছেন তারা বলছেন যে আমরা তো আসলে 7 কলেজের শিক্ষক বা আমরা ইডেনের শিক্ষক, কিন্তু আমরা কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্টকে পড়াবো। যে এই জায়গায় আপনার হচ্ছে স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে এবং যারা আগের স্টুডেন্ট তারা বলছেন যে আমরা তো ইডেন থেকেই পড়েছি বা আমরা ইডেনে ভর্তি হয়েছি, এখন কেন আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে যাব। তো এই বিষয়গুলো আসলে নিয়ে হচ্ছে এখন আন্দোলন চলছে। টিচাররা হচ্ছে ঠিকভাবে ক্লাস নিচ্ছে না, শিক্ষার্থীরা আবার মাঠে হচ্ছে আন্দোলন করে আপনার রাস্তা বন্ধ করে রাখছে। তো এটা জনবিপর্যয়ের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এখন বলছে যে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা পক্ষ যদি নিজ দাবিতে অনড় থাকে তাহলে যৌক্তিক সমাধান হচ্ছে আসবে না। শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই শিক্ষাবিদ, 7 কলেজের শিক্ষার্থী, শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে যৌক্তিক বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতে হবে। তারপর আপনারা এখানে আরেকটি কলাম দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমনে কতটা সফল, এই বিষয়টি নিয়ে লিখেছেন মইনুল ইসলাম। তিনি বলছেন যে 2024-এর 5ই আগস্ট যখন স্বৈরশাসক হচ্ছে শেখ হাসিনার পতন হয়, 8ই আগস্ট হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং আমরা সবাই মনে করেছিলাম তিনি রাষ্ট্রের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে আনতে পারবেন হয়তো, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার এই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। তো আমাদেরকে অতীত থেকে কিছু শিক্ষা নিতে হবে, এই বিষয়টি এখানে খুব ভালোভাবে উঠে এসেছে যে 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করেছিলাম এবং আমরা তখনও দরিদ্র ছিলাম, এখনও দরিদ্র আছি এবং আমাদের অবস্থা এখন আরও শোচনীয়। এর পিছনে কী কারণ হতে পারে? তো একটি দেশের উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, বলছে যে 1975 সালে ভিয়েতনাম হচ্ছে যুক্তরাষ্ট্রকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পরাজিত করে নিজেদের স্বাধীনতার যাত্রা শুরু করেছিল এবং তাদের যাত্রাটা আমাদের থেকে অনেক ডিফারেন্ট ছিল। তাদের যাত্রাটা ছিল এরকম যে জ্বলে পুড়ে মরে ছারকার তবু মাথা নোয়াবার নয়, ঠিক সুকান্ত ভট্টাচার্যের এই অবসরের কবিতার লাইনটির মতো। ভিয়েতনামের জনগণের ক্ষেত্রে এটি খুব ভালোভাবে প্রযোজ্য হয়েছিল এবং তারা কিন্তু কোনো দেশের কাছেই মাথা নত করেনি, ভিক্ষার জন্য হাত পাতেনি, এমনকি অনুদান, সফট লোনের আশায় জাতিসংঘের স্বল্পোন্নত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে আবেদন করেনি। এবং এই যে এত বছর পর, 50 বছর পর এখন ভিয়েতনামের যে জিডিপি সেটি হচ্ছে $490 বিলিয়ন, আর আমাদের মাত্র হচ্ছে 32.something সম্ভবত। তো বর্তমানে ভিয়েতনামের মাত্র 2% মানুষ হচ্ছে দরিদ্র সীমার নিচে অবস্থান করছে আর বাংলাদেশে হচ্ছে 24% মানুষ। তো আপনারা জানেন যে জনসংখ্যার দিক দিয়েও আমরা হচ্ছে অনেক বড় একটা দেশ এবং আমাদের জনসংখ্যাও অনেক বেশি। তো এই জায়গা থেকে বোঝা যায় যে আমরা সবসময় হচ্ছে এরকম মনে করছি যে বাইরে থেকে হয়তো বিনিয়োগ আনতে পারলেই হচ্ছে আমরা আমাদের যে সমস্যা সেগুলো সমাধান হয়ে যাবে। আমরা লোন, তারপরে বিভিন্ন হাত পেতে অনেক টাকা পয়সা এনে হচ্ছে আমাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে, কিন্তু যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দক্ষ, শিক্ষিত, পরিশ্রমী হচ্ছে লোকবল হচ্ছে আমাদের জেনারেট করতে হবে। তো এই বিষয়গুলো এখানে খুব ভালোভাবে এসেছে এবং অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় এসেছে এখনও কিন্তু দেশের যে দুর্নীতির বিষয়টা এটা এখনও আছে আর গত সরকারের সময়ও ছিল।
তো বলছে যে দুর্নীতি দমন কমিশন এখনও কিন্তু কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তার বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত করেনি। তো এটার খুব সুস্পষ্ট প্রমাণ যে দেশের দুর্নীতির যে বিষয়টা এটা খুব ভালোভাবে দেখা হচ্ছে না। তো এখানে খুব ভালোভাবে একটা বিষয় বলা হচ্ছে যে দেশের সংবিধানে কিছু ত্রুটি ছিল বলেই কিন্তু আপনার শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পেরেছিল এবং তিনি এর মাধ্যমে কিন্তু দুর্নীতি করেছেন। তো দেশের ১ নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি দমনে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কোনো পদক্ষেপ নিতে পারেনি এবং এটা সরকারের একটা বড় ভুল হিসেবে মনে করেন তিনি। তারপর এখানে যে কলামটি এসেছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভবিষ্যৎ কী? তো আমাদের যে ৪টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, প্রধান যে ৪টা, তার মধ্যে যে ঋণের যে খেলাপি সেটি হচ্ছে ৪৮.১০%। তো বিশ্লেষকরা বলছেন যে বিতরণ করা ঋণের অর্ধেকের কাছাকাছি ঋণ খেলাপি হওয়ায় সেটি ব্যাংকের মূলধন ও আর্থিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এবং আমরা জানি যে আমাদের যে সমস্যাটা এটার মেন কারণ হচ্ছে আপনার রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাংক খাতের যে স্থিতিশীলতা সেটা হচ্ছে আমাদেরকে আনতে হবে, না হলে বিনিয়োগ বাড়ানো কিংবা কর্মসংস্থান সৃষ্টি এগুলো কোনোটাই হচ্ছে সম্ভব না। এই অবস্থা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে শক্তিশালী করতে আমাদের গুরুত্বপূর্ণ সংস্কারের দিকে নজর দিতে হবে এবং সেটি যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের অর্থনীতি যে ব্যবস্থাটা এটা এরকম কলাপস হয়েই থাকবে। তো আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে নেতানিয়াহুকে কীভাবে গ্রেপ্তার করতে পারেন মামদানি। তো রিসেন্টলি হচ্ছে আপনার নিউ ইয়র্ক শহরে হচ্ছে মেয়রাল ইলেকশন জিতে মেয়র হয়েছেন হচ্ছে জোহরান মামদানি এবং তিনি তার নির্বাচনী প্রচারণায় একটি কথা বারবার বলেছেন যে বেনিয়ামিন নেতানিয়াহু যদি হচ্ছে আপনার নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করবেন। তো রিসেন্টলি একটা বিষয় আলোচনায় উঠে এসেছে, সেটি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছে নিউ ইয়র্কে আসতে চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার মামদানির কি সেই ইখতিয়ার আছে কিনা যে আপনার বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন। তো একটা বিষয় একটু দেখেন যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটি হচ্ছে রোম সংবিধির ভিত্তিতে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর ১২ থেকে ১৫ নং অনুচ্ছেদে যে বিষয়টি বলা হচ্ছে যে অপরাধী যদি কোনো সদস্য দেশের নাগরিক হন অথবা কোনো সদস্য দেশের ভূখণ্ডে অপরাধ ঘটে আদালত বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তো আপনারা জানেন হয়তো ফিলিস্তিন হচ্ছে ২০১৫ সালে হচ্ছে রোম সংবিধিতে যোগ দেন এবং ২০২১ সালে আইসিসি নিশ্চিত করে যে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে সংঘটিত অপরাধ তাদের বিচারিক ক্ষমতার মধ্যে পড়ে, যার কারণে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এবং আপনার ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তো সার্বজনীন এখতিয়ার বিষয়টি এখানে উঠে এসেছে যে এই এখতিয়ার ব্যবহার করে ইসরায়েল হচ্ছে অ্যাডলফ হচ্ছে আইখান কে হচ্ছে আপনার নিজের দেশে এনে হচ্ছে ফাঁসির রায় কার্যকর করে। একই নীতি হচ্ছে আপনার নেতানিয়াহুর ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য হতে পারে। তার মানে হচ্ছে আন্তর্জাতিক আইনেই হচ্ছে নেতানিয়াহুকে যে গ্রেপ্তার করার যে আইনি সম্ভাবনা সেটি নিহিত রয়েছে এবং সেটি সঠিকভাবে যদি প্রয়োগ করা যায় তবে আপনার মামদানি এখানে সফলতার মুখ দেখতে পারেন। তবে আমরা হচ্ছে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বিজয় লাভ করি, কিন্তু এই ১৬ই ডিসেম্বরের আগে হচ্ছে আপনার কিছু অঞ্চল কিন্তু শত্রুমুক্ত হয়ে যায়। তো আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে কোনটি। তো এখানে তারপর আপনারা এখানে একটা বিষয় দেখেন যে আমাদের অজ্ঞাতনামা হচ্ছে ১১৪ জন শহীদের হচ্ছে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। তো ডিএনএ দ্বারা হচ্ছে আমরা কি করতে পারি, ডিএনএ দ্বারা হচ্ছে আমরা মানুষ হচ্ছে আইডেন্টিফাই করা যায়। এই ডিএনএর মধ্যে আপনার অসংখ্য জিন থাকে যা আপনি কীরকম হবেন, আপনার বাবা মায়ের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আপনারা পেতে পারেন। তো এই ডিএনএর স্ট্রাকচারটা মূলত হচ্ছে আপনার এখানে ফসফেট থাকে, নাইট্রোজেন বেস থাকে, আপনার হচ্ছে রাইবো সুগার থাকে। তো এটাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক সুগার বলা হয় এজন্য যে এখানের যে ২ নং কার্বন রাইবো সুগারের এখানে অক্সিজেন যে মূলকটা আছে এটি হচ্ছে অ্যাবসেন্ট থাকে। তো এটা আমি এমনিতে সংক্ষেপে আঁকার চেষ্টা করেছি। তারপর আমরা হচ্ছে আমাদের আজকের আন্তর্জাতিক অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প আবার হচ্ছে আরেকটি মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে কয়েক ঘন্টা আগ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জেলেনস্কি এখনও শান্তি পরিকল্পনার প্রস্তাবটি পড়েননি। তো ক্রমাগত হচ্ছে জেলেনস্কিকে খুব চাপেই রেখেছে হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপর এখানে একটা বিষয় এসেছে যে আন্তর্জাতিক বাহিনী নিয়ে হামাস ও ইসরায়েলের তীব্র মতবিরোধ। তো গতকালকে আমরা পড়েছিলাম যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স এখানে তুরস্ক হচ্ছে অংশীদার হতে চেয়েছে এবং এই বিষয়টিকে ইসরায়েল হচ্ছে নেতিবাচক হিসেবে দেখছে। তারা বলছে যে আঙ্কারের সাথে আপনার হামাসের সংযোগ রয়েছে এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে হামাসের একটা দাবি এখানে উঠে এসেছে। তারা বলছে যে ট্রাম্পের যে ২০ দফা শান্তি প্রস্তাব এটি সঠিক ব্যাখ্যা তাদেরকে দিতে হবে এবং নিরস্ত্রীকরণের দায়িত্ব আন্তর্জাতিক বাহিনী নেবে, এটা হচ্ছে হামাস হচ্ছে মেনে নেবে না। তো এখন আসলে ২০ দফা যে শান্তি পরিকল্পনার কথা বলছে এখানে আসলে কোনো সুস্পষ্ট কিছু নেই।
এখানে মূলত আপনার ফিলিস্তিনি সরকার গঠনের মতো বিষয়গুলোর জন্য একটা দিক নির্দেশনা দেওয়া আছে। বাট এখানে আপনার স্পষ্টভাবে আপনার কোনো গঠন কাঠামো কিন্তু এখানে উল্লেখ নেই। তো এই বিষয়টা নিয়ে অনেকেই আপনার আশঙ্কা প্রকাশ করছেন এবং ইসরায়েল যে 53% অংশ হচ্ছে তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন, গাজায় যে হলুদ সীমারেখা তারা টানিয়েছেন, তারা বলছেন যে এটা তাদের অংশ এবং এটা তাদের নতুন সীমান্ত। তো এই বিষয়গুলো নিয়ে এখন খুব ঝামেলা চলছে আর কি। তো আমরা হচ্ছে আমাদের আজকের অর্থ বাণিজ্য অংশে এই কলামটা একটু পড়ব যে মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ হচ্ছে বেশি চাপে। তো এখানে যে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। তো আপনারা হয়তো বাজারে গেলে জানেন যে আমাদের দেশে এখন জিনিসপত্রের দাম অনেক বেশি। আর সেটার অনেকগুলো কারণ আছে। প্রথমত আমাদের সরকার হচ্ছে কিছু প্রকল্পের হচ্ছে ঋণ হচ্ছে এখন পরিশোধ করছে এবং সামনে দেখা যাবে যে এই পরিস্থিতি আরও একটু খারাপ হতে পারে। এর কারণ হচ্ছে যে, যে প্রকল্পগুলোর ঋণ পরিশোধ করছে এবং আরও কিছু প্রকল্প আছে যেগুলো গত সরকার বাস্তবায়ন করেছে, কিন্তু সেগুলোর যে ঋণ পরিশোধ প্রক্রিয়া সেটি হচ্ছে আপনার সামনে শুরু হবে এবং সেই চাপ কিন্তু হচ্ছে সরকারের উপর পড়বে এবং পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদেরকে এই জায়গায় খুব দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে যেন দেশের মানুষকে একটা স্বস্তিকর পরিবেশ হচ্ছে দিতে পারে। তো আমাদের জাহিদ হোসেন বলছে যে আমাদের অর্থনীতি ইতিবাচক ঝুড়ির চেয়ে নেতিবাচক ঝুড়ির বেশি ভারী। একদিকে অর্থনীতির সংগ্রাম চলছে, অন্যদিকে জীবিকার সংগ্রামও চলছে। তবে এর চেয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। গত 1.5 বছরের অভিজ্ঞতা থেকে দেখা যায় সরকারের সদিচ্ছা স্পষ্ট, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে সীমিত। আর গভর্নর বাংলাদেশ ব্যাংকের তিনি বলছেন যে 5টা ব্যাংকে হচ্ছে একীভূত করার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে এবং যারা আপনার ওখানে টাকা রেখেছিলেন তাদেরকে 2 লাখ টাকা করে হচ্ছে নেক্সট হচ্ছে সপ্তাহ থেকে তারা নিতে পারবে। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তো আমি যেটা বলছি যে এই যে সবগুলা ব্যাংকে একত্রীকরণ যে প্রক্রিয়া, এটা আসলে একটা বিপর্যয়ের কারণও হতে পারে। সামনে এটা বুঝে যাবে ভালোভাবে। তো এই ছিল আমাদের তথ্য। তারপর আপনারা দেখেন পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল হচ্ছে ক্লোরাইড এবং এটি কী কাজে লাগে একটু কমেন্ট সেকশনে জানান। তো আমরা হচ্ছে আমাদের আজকের পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে নির্বাচনী ইশতেহার হতে হবে তারুণ্য নির্ভর, অন্তর্ভুক্তিমূলক। একটি গোলটেবিল আলোচনা হয়েছে, সেখানে কিছু বিষয় উঠে এসেছে যে জুলাই গণঅভ্যুত্থানে তারুণ্যের ভূমিকা কিন্তু অনেক বড় মাত্রায় ছিল এবং তারুণরা তাদের হচ্ছে মত প্রকাশ করেছে হচ্ছে দেয়ালে আঁকা গ্রাফিতির মাধ্যমে। এখন বিশ্লেষকরা বলছেন যে তাদের যে অনুভূতি, তাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, সেটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনী প্রচারণায় নেমেছেন তাদের ইশতেহারে থাকা উচিত এবং এটি আমাদেরকে হয়তো পজিটিভ নেশন এবং জুলাইয়ের যে স্মৃতি সেটিকে ধারণ করতে সাহায্য করবে এবং দেশের জন্য এটা ভালো হচ্ছে ইতিবাচক হতে পারে। তারপর আপনারা দেখেন যে মিশরের প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া, এখানে শহরের ভূমধ্যসাগরে হচ্ছে আপনার প্রমোত্তরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং আপনারা একটু জেনে রাখেন যে লম্বা ফারস বাতিঘর প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি, এটি কিন্তু মিশরের ওই আলেকজান্দ্রিয়া শহরেই অবস্থিত। আর রিসেন্টলি আপনার জানেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বর্ষসেরা শব্দ তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানে রেসবেট স্থান পেয়েছে। আর ক্যামব্রিজ ডিকশনারিতে বলছে যে প্যারাসোশ্যাল হচ্ছে এটা বর্ষসেরা শব্দ। তো এই বিষয়গুলো মনে রাখেন। এই ছিল আজকের প্রথম আলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।